নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। করোনার এই দুর্যোগপূর্ণ পরিবেশে তোমরা বাড়িতে আছো। আশা রাখি পরম পিতার কৃপায় তোমরা নিরাপদে আছো এবং সুস্থ আছো। করোনার জন্য বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সে কারণে যশোর শিক্ষা বোর্ডের সহযোগিতা এবং আমাদের অধ্যক্ষ স্যারের সার্বিক সহযোগিতায় তোমাদের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা হয়েছে। তোমরা এখন ঘরে বসেই খুব সহজেই যশোর বোর্ড অনলাইন ক্লাসরুমে ঢুকে আমার ক্লাসটি উপভোগ করতে পারো। আমি আশা রাখছি তোমরা সেটাই করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা নোট করবে। আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেব। আমি সন্ধি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ হবে সন্ধি। শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের বাক্যটি লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ, উপরের বাক্যটি দেখো। গ্রাম বাংলার চাষিদের ঘরে ঘরে এখন নবান্ন উৎসব চলছে। আবারও দেখো, গ্রাম বাংলার চাষিদের ঘরে ঘরে এখন নবান্ন উৎসব চলছে। এখানে নবান্ন শব্দটিকে মনোযোগ সহকারে লক্ষ্য করলে দেখা যায় পাশাপাশি দুটি শব্দ নব এবং অন্য। পাশাপাশি দুটি শব্দ নব এবং অন্য দ্রুত উচ্চারণের ফলে নবান্ন শব্দটি তৈরি হয়েছে। এখানে নব শব্দের শেষে নিহিত রয়েছে ওয়া ধ্বনি। নব শব্দের শেষে নিহিত রয়েছে ওয়া ধ্বনি এবং অন্য শব্দের প্রথমে রয়েছে ওয়া ধ্বনি। নব শব্দের শেষে নিহিত রয়েছে ওয়া ধ্বনি এবং অন্য শব্দের প্রথমেই অবস্থিত ওয়া ধ্বনি। এই উভয় ওয়া মিলে ওয়া যুক্ত ওয়া ইজ ইকুয়াল টু আ। অর্থাৎ নব যুক্ত অন্য ইজ ইকুয়াল টু
নবান্ন। এভাবে নবান্ন শব্দটা আসছে। এখানে আমরা আরো লক্ষ্য করতে পারি নবান্ন শব্দটি দ্রুত উচ্চারণের সময়ে পাশাপাশি দুটি শব্দ দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি দুটি শব্দের দুটি ধ্বনি মিলে এক হয়ে যায়। কখনো কখনো একটি ধ্বনির প্রভাবে অপর ধ্বনির বদল হয়, আবার কখনো কখনো ধ্বনি লুপ্ত হয়। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত এই ধ্বনি মিলে যাওয়া, বদলে যাওয়া বা বিলুপ্তি সন্ধি নামে পরিচিত। বস্তুত সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। আবারও দেখো, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি ধ্বনি পরিবর্তনের একটা বিশেষ প্রক্রিয়া। মূলত সন্ধি হলো ধ্বনি পরিবর্তনের মিলনজাত প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লক্ষ্য করেছি সন্ধি হলো ধ্বনির মিলন। আসলে এটা ধ্বনির মিলনজাত একটা প্রক্রিয়া। সুতরাং আমরা সন্ধির সংজ্ঞা এখন বলতে পারি বা লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে সন্ধির সংজ্ঞা আমরা বলতে পারি বা লিখতে পারি। দেখো, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে, অথবা
দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে সন্ধি বলে। উদাহরণ: উদাহরণস্বরূপ বিদ্যা এবং আলয়। বিদ্যা যুক্ত আলয়, দুটি শব্দ মিলে হয়েছে বিদ্যালয়। সূর্য যোগ উদয় সূর্যোদয়। এখানে বিদ্যালয় শব্দে বিদ্যার শেষে রয়েছে আ ধ্বনি এবং আলয় শব্দের প্রথমে রয়েছে আ ধ্বনি, উভয়ে মিলে আ হয়েছে। সূর্য শব্দের শেষে নিহিত রয়েছে ওয়া ধ্বনি এবং উদয় শব্দে রয়েছে উ, এই উভয়ে মিলে হয়েছে ও, সূর্য। ওয়া যুক্ত উ ও, সূর্যোদয়। আ যুক্ত আ বিদ্যালয়। তাহলে আমরা এখন সহজেই সন্ধির সংজ্ঞা বলতে পারবো বা লিখতে পারবো। আবারও বলি, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে, অথবা পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে সন্ধি বলে। যেমন বিদ্যা আলয় বিদ্যালয়, সূর্য উদয় সূর্যোদয়, হিম যোগ আলয়, হিম শব্দের শেষে হিম ও আছে এবং আলয় শব্দের শেষে আছে হিমালয়। দুটো ধ্বনি মিলে আকার হয়েছে হিম আলয়, হিমালয়। সূর্য উদয় সূর্যোদয়, বিদ্যা আলয় বিদ্যালয়। নিশ্চয়ই তোমরা এখন সন্ধির সংজ্ঞা বলতে পারবে বা লিখতে পারবে। এখন এসো আমরা সন্ধির উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। সন্ধির উদ্দেশ্য। উদ্দেশ্য প্রথমত স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা সন্ধির একটি উদ্দেশ্য। ধ্বনিগত মাধুর্য সম্পাদন সন্ধির উদ্দেশ্য। সন্ধির উদ্দেশ্য তোমরা নিশ্চয়ই বলতে পারবে। আবারও বলি, স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এই পর্যায়ে আমরা বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা কতখানি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রয়োজনীয়তা।
বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা কতখানি? পাশাপাশি অবস্থিত দুটি শব্দের ধ্বনি দ্বয় মিলনের সময়ে সন্ধির ফলে প্রথমত পাশাপাশি দুটি শব্দ দ্রুত উচ্চারণের সময়ে সন্ধির ফলে উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে এবং উচ্চারণ সহজতর হয়। যেমন নবান্ন, নব অন্ন উচ্চারণ করতে যে বিঘ্নতা হয়, সন্ধির ফলে নবান্ন হয়ে যখন যাবে তখনই নবান্ন শব্দটি উচ্চারণ করতে স্বাচ্ছন্দ্য ফিরে আসে এবং উচ্চারণটা সহজতর হয়। দ্বিতীয়ত সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। নব অন্ন উচ্চারণ করতে যে সময়ের প্রয়োজন ছিল, নবান্ন উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে। সুতরাং আমরা বলতে পারি সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। সন্ধির ফলে উচ্চারণ সহজ ও শ্রুতিমধুর হয়। সন্ধি কি করে? সন্ধির ফলে নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন আমরা সন্ধির উদাহরণে দেখেছি বিদ্যা আলয়, দুটি শব্দ থেকে বিদ্যালয় একটি নতুন শব্দ হয়েছে। হিম আলয়, হিমালয় নতুন শব্দ হয়েছে। সূর্য উদয়, দুটি ভিন্ন শব্দ মিলে সূর্যোদয় হয়েছে, একটা নতুন শব্দ তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি সন্ধি নতুন নতুন শব্দ তৈরি করে। সন্ধি শুদ্ধ বানান লিখতে সহায়তা করে। বিষয়গুলির দিকে লক্ষ্য করলে আমরা অনায়াসে বলতে পারি বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে
তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন সন্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এই পর্যায়ে আমরা সন্ধির প্রকারভেদ অর্থাৎ শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দাবলীর সন্ধিকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত, ভাষাগতভাবে এবং দ্বিতীয়ত আকৃতিগতভাবে। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দাবলীর সন্ধিকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত, ভাষাগতভাবে এবং আকৃতিগতভাবে। এখন ভাষাগতভাবে সন্ধিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। ভাষাগতভাবে সন্ধিকে দুইটি ভাগে ভাগ করা যায়: তৎসম বা সংস্কৃতগত সন্ধি এবং খাঁটি বাংলা সন্ধি। তৎসম বা সংস্কৃতগত সন্ধি হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে তৎসম বা সংস্কৃতগত সন্ধি। খাঁটি বাংলা সন্ধি বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা বা চলিত শব্দের ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে খাঁটি বাংলা সন্ধি। এ পর্যায়ে আমরা সন্ধিকে আকৃতিগতভাবে কয়টি ভাগে ভাগ করা যায় সেটা দেখব। আকৃতিগতভাবে সন্ধিকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়।
স্বরসন্ধি। এখন আমরা দেখি প্রত্যেকটা সন্ধি সম্পর্কে একটু ধারণা নিই। স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। যেমন শত অব্দ, শত শব্দের শেষে আছে ওয়া, অব্দের প্রথমে রয়েছে ওয়া, দুটো ধ্বনি মিলে হয়েছে আ। দুটো ধ্বনি স্বরধ্বনি। স্বরধ্বনিগুলো নিশ্চয়ই তোমরা জানো। অ থেকে অ, আ, রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। এই ধ্বনিগুলো মিলে যে সন্ধি আসে সেটা হবে স্বরসন্ধি। যেমন শত অব্দ ইকুয়াল টু শতাব্দ। অন্য যোগ অন্য ইকুয়াল টু অন্যান্য। কথা যোগ অমৃত ইকুয়াল টু কথামৃত। দেখো প্রত্যেকটা ধ্বনি ছিল স্বরধ্বনি, তাহলে আমরা স্বরসন্ধি নিশ্চয়ই বুঝতে পেরেছি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি আসে তাকে বলে স্বরসন্ধি। এই পর্যায়ে আমরা ব্যঞ্জন সন্ধি দেখব। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলে ব্যঞ্জন সন্ধি। যেমন উদাহরণ হিসেবে দেখো, এক এক যোগ ছাত্র একক ছাত্র। এখানে প্রথমে রয়েছে ওয়া যোগ শেষে রয়েছে ছ। প্রথমে রয়েছে স্বরধ্বনি এবং পরে রয়েছে ব্যঞ্জন ধ্বনি, একক ছাত্র, তাই তো?
পরিচ্ছন্ন ইকুয়াল টু পরিচ্ছন্ন। প্রথমেই রয়েছে স্বরধ্বনি, পরে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা দেখব ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি। শিক্ষার্থীবৃন্দ দেখো, ব্যঞ্জন ধ্বনি প্রথমে রয়েছে দিক। দিক শব্দের শেষে রয়েছে ক ধ্বনি এবং এই ক ধ্বনি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। নিশ্চয়ই তোমরা ব্যঞ্জন ধ্বনিগুলো জানো, ক থেকে শুরু করে কিয় পর্যন্ত। তাহলে প্রথমে রয়েছে ব্যঞ্জন ধ্বনি এবং অন্ত শব্দের প্রথমে রয়েছে অ ধ্বনি। দিক শব্দের শেষে ক, অন্ত শব্দের প্রথমে অ, উভয় মিলে উচ্চারণ হয়েছে গ ইকুয়াল টু দিগন্ত। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি। উৎশব্দের শেষে রয়েছে ত, ছেদ শব্দে রয়েছে ছ, দুটোই ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা ব্যঞ্জন সন্ধিটা কি বুঝতে পেরেছি? স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। এ পর্যায়ে আমরা দেখব বিসর্গ সন্ধিটা। এ পর্যায়ে আমরা বিসর্গ সন্ধিটা দেখি। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি মূলত ব্যঞ্জন সন্ধিরই একটা প্রকারভেদ। আসলে বিসর্গ এই বিসর্গ মূলত র এবং দন্তস্ব এরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসর্গ। সুতরাং বিসর্গের সঙ্গে স্বর বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি। যেমন দেখো, বিসর্গের সঙ্গে স্বর বা ব্যঞ্জন ধ্বনির মিলনে আসে বিসর্গ সন্ধি। নি র ইজ ইকুয়াল টু নীরব, মনোযোগ ইজ ইকুয়াল টু মনোযোগ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের ক্লাসে যে বিষয়গুলি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো, আমি বলি সন্ধি কি বা সন্ধির সংজ্ঞা, এটা তোমরা বুঝতে পেরেছো। সন্ধির উদ্দেশ্য, সন্ধির প্রয়োজনীয়তা, সন্ধির প্রকারভেদ, মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো। আমি তোমাদের বাড়ির জন্য একটা কাজ দিব, আশা রাখবো তোমরা সেটা করবে।
তোমরা লিখে নিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরম পিতার কাছে এই প্রার্থনা রেখে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।